এদেশে যারা নাকি বিভিন্ন রকম ফেসবুকে বা ইউটিউবে নানা রকম কন্টেন্ট করেন, ভিডিও করেন, তারা এর মাধ্যমে যে আয়টা করেন ফেসবুক অথবা গুগলের কাছ থেকে, সেই আয়ের উপর সরকার 7.5% ট্যাক্স বসিয়েছিল, উৎসে কর। মানে ব্যাংকে যখন টাকাটা আসতো ডলার হিসাবে, রেমিটেন্স হিসাবে, সেখান থেকে ব্যাংক সরকারের হয়ে 7.5% অর্থ কেটে নিয়ে বাকি টাকা আপনাকে দিত। তো এটা নিয়ে আমি বলেছিলাম এই আইনটা আপনারা কেন করলেন এবং কেন বাস্তবায়নও শুরু করে দিলেন। গত মাসে অলরেডি বিভিন্ন যত লোকের অ্যাকাউন্ট ছিল, গত মাসে প্রায় সবার কাছ থেকে কিন্তু এ ধরনের টাকা কাটা হয়েছে। তো আমি তখন বলেছিলাম যে আমাদের দেশে এমন অনেক লোক আছে গ্রামে গঞ্জে থাকে, ছোট ছোট এরকম ভিডিও করে, রিল করে, ইউটিউবে দেয় এবং সেখান থেকে তারা মোটামুটি 10, 20, 15 হাজার টাকা ইনকাম করে এবং এটা দিয়ে কিন্তু তাদের সংসারও চলে। এবং অনেক নারীকে আমি দেখেছি, তারা তাদের রান্নার ভিডিও দেন অথবা তার হাজব্যান্ডের সঙ্গে প্রতিদিনের যে জীবনযাপন, সেই খুনসুটি কথাবার্তা, সেগুলোও ভিডিও করেন এবং এগুলো অনেক লোক দেখেন। কিন্তু আমি নিজেও অনেক ভিডিও দেখি। তো এগুলি দেখেন, অনেকে দেখি মাছের ভিডিও দেন, মাছ মারা হচ্ছে, মাছের গ্রামীণ জীবনযাপনের ভিডিও দেন, অনেকে গ্রামীণ প্রকৃতি নিয়ে ভিডিও দেন, নানা রকম ভিডিও আসে কিন্তু, এবং এগুলোর থেকে এক একজনের নানা রকম ইনকাম হয়। বেশি ইনকাম হয় সেরকম সংখ্যা খুব বেশি না, হাতে গোনা কয়েকজনের। আর বেশিরভাগ লোকের ইনকাম হয় 10,000 থেকে শুরু করে 10, 15, 20, 30 অথবা 35 এরকম হয়। তো যদি আপনি সেখান থেকে 7.5% কেটে নেন, মানে যার 10,000 টাকা ইনকাম, তার এখান থেকে কেটে নেবে 750 টাকা, তাহলে ইনকামই কম, সেখান থেকেও আপনি আবার ট্যাক্স কেটে নেন, তাহলে আপনি এটা কেমন একটা অনিয়ম হচ্ছে, একটা অবিচার হচ্ছে। এবং এই লোকগুলি এই কাজটা না করলে আর কী করতো? তারা তো এই কাজটাই করে তার সংসার চালাতো। আর এই টাকা তো সরকারের পকেট থেকেও যাচ্ছে, এটা কিন্তু বিদেশ থেকে আসছে। বিদেশ থেকে যখন রেমিটেন্স আসে তখন সরকার কিন্তু নানা ধরনের প্রণোদনা দেয়। কী কারণে দেয়? যাতে নাকি রেমিটেন্সটা সরকারের ঘরে আসলে, ব্যাংকের মাধ্যমে আসলে, ব্যাংকিং সিস্টেমে আসলে সেটা সরকারের বৈদেশিক মুদ্রা হিসেবে কিন্তু জমা হয়। তো বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ, বৈদেশিক রিজার্ভ যেটা আছে, তো সেই রিজার্ভ তৈরির ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এক ধরনের সহযোগিতা করে। এই টাকাটা যারা বিদেশ থেকে টাকা পাঠায় তাদের তুলনা হয়তো অতটা না, অত বেশি না, কিন্তু কম হলেও কিন্তু একদম আপনি উড়িয়ে দিতে পারবেন না। ধরেন এটা সঠিক কোনো হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে নাই। বাংলাদেশ ব্যাংক হিসাবটা করলেও পারে, কোনো সমস্যা নাই, কারণ এখানে পুরো টাকাটাই ব্যাংকিং সিস্টেমে আসে। এটা হিসাব করাটা কোনো কঠিনই কাজ না, একদম সহজ কাজ। তারা যদি করতে চায় করতে পারে, কাজে সেখানে তারা যদি করে দেখতে পারবে। তবে মোটর প্যাকে ধারণা করা যায় যে 35 থেকে 60 মিলিয়ন ডলারের মতো হবে বছরে আসে। যাই হোক, তো এটা নিয়ে আমি কন্টেন্ট করেছিলাম 30শে মে। এরপর দেখলাম যে 1 তারিখে, মানে তার একদিন পরেই সরকারের কাছ থেকে একটা সিদ্ধান্ত জানা গেল। মানে আমাদের প্রধানমন্ত্রী উনি নিজেই সিদ্ধান্তটা দিয়েছেন। মানে ওনার কাছে গিয়েছিল একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা তাকে চিনেন, জুয়েলার নামে এক ভদ্রলোক। ওনার একটা চিত্ত মিডিয়া নামে একটা মিডিয়া আছে, আমি নিজেও এটা দেখি, খুবই মানে আমার কাছে খুব পছন্দের। উনি প্রকৃতি নিয়ে করেন, যেমন আমি আপনার বিভিন্ন রকম পলিটিক্স নিয়ে করি, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে করি, উনি টোটালি ওনার মিডিয়াটা হলো প্রকৃতি নিয়ে, প্রকৃতি, কৃষি, মানুষের জীবনযাপন, এইগুলি নিয়ে করেন এবং খুবই ভালো, আমার খুব পছন্দের একটা চ্যানেল, আমি এটা দেখি। আমি জুয়েলার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু চিত্ত মিডিয়ার আমি একটা নিয়মিত দর্শক, সাবস্ক্রাইবারও বটে। তো ওটা আমি দেখি এবং ওই জুয়েলার সঙ্গে যখন দেখা হয় প্রাইম মিনিস্টারের, তখন জুয়েলারও এই প্রসঙ্গটা তুলেছেন যে 7.5%টা কেন হচ্ছে। এবং এটা শোনার পর প্রধানমন্ত্রী কী বলেছেন সেটা শোনেন আপনারা। প্রধানমন্ত্রী বলছেন, এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলভ থাকুক, তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়, এটা কর আরোপ হতে পারে না।
দেখুন, প্রধানমন্ত্রীর এই যে সিদ্ধান্তটা, এটাকে আপনি কি বলবেন? আমি কিন্তু এই সিদ্ধান্তটাকে খুবই সময় উপযোগী এবং আমি মনে করি এটা একটা বিপ্লবাত্মক সিদ্ধান্ত। সরকার এখান থেকে কিছু কর পেত, আমি কোনো সন্দেহ নাই, কিন্তু সে করের পরিমাণটা কত হতো? বছরে ম্যাক্সিমাম 40 কোটি টাকা, এর চেয়ে বেশি না। সেই 40 কোটি টাকা যদি আপনি এই লোভটা যদি আপনি সম্বরণ করতে পারেন, তাহলে কি হবে? এখন সবাই যখন জেনে গেল যে আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি গুগলের কাছ থেকে অথবা ফেসবুকের কাছ থেকে, আমি যে টাকাটা পাবো, সেই টাকাটার জন্য সরকারকে আমার কোনো কর দিতে হবে না, এটা যদি তারা জানেন, তাহলে কি হবে? আরও বেশি লোক কিন্তু এখানে ইনভলভ হবে, ভাববে যে টাকাটা পাবো ওই টাকাটাই আমার। এবং এই যে আরও লোক ইনভলভ হওয়া, এটা কি আপনি বিদেশে একজন লোককে পাঠানোর মাধ্যমে যেভাবে টাকা ইনকাম করতেন, এটা কিন্তু তার চেয়েও বেশি। কারণ লোকটা বিদেশে যাচ্ছে না, কোনো ঝুঁকি নাই, দেশে বসে করছে এবং সে একটা টাকা ইনকাম করছে। আরও বেশি লোক এখানে ইনভলভ হবে। এখন আমি এখানে আরেকটি বিষয় বলতে চাই। সেই বিষয়টা হলো, দেখেন, প্রধানমন্ত্রী জেনেছেন যে মাসে বাজেটটা হবে সেই মাসেরই শুরুর দিন জেনেছেন উনি। যিনি বলেছেন ওনার সেন্সে মনে হয়েছে যেটা হওয়া ঠিক না। তাহলে এটা বাস্তবায়নের সিদ্ধান্তটা কার কাছ থেকে আসছিল, এটা আমি একটু জানতে চাই। দেখেন, আয়কর আইনে অনেক কিছু আছে, কিন্তু যখন অর্থ বিল হয় তখন কিন্তু সেটা বাস্তবায়নটা হয়। এই ধরনের একটা অর্থ বিল কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু এই গত মাস থেকে হঠাৎ করে ব্যাংকগুলিকে কে নির্দেশনা দিল যে এখন থেকে তোমরা এটা সংগ্রহ করতে শুরু করো? কে সেই মহান ব্যক্তিটা? আমি তাকে একটু চিনতে চাই এই কারণে, আপনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যার মাধ্যমে টাকা আসতো কম, কিন্তু ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হতো অনেক, এবং এটা একটা সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় পথকে আপনি রুদ্ধ করে দিতেন। তো এই লোকগুলি না কাগজে কলমে সব কিছু বুঝে, কিন্তু মানে ট্যাক্স ইনকাম হলো বেশি, রাজস্ব আয় হলো, অতএব সরকারের লাভ হলো। সরকারের আয় তো কেবল রাজস্ব আয়টাই না, সরকারের লক্ষ্যটা হওয়া উচিত কি? কর্মসংস্থান। আপনি রাজস্ব নিচ্ছেন, পাচ্ছেন, সরকারি কর্মকর্তাদের বেতন দিচ্ছেন, অমুক করছেন, তমুক করছেন, দেশ চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি আরও বেশি লোককে কর্মসংস্থানে ইনভলভ করতে পারেন, সেখান থেকে যে আয়টা আসছে সেটাও তো দেশেরই আয়। তো এই জিনিসটা বোঝার মতো যাদের ক্ষমতা নাই, তাদের যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, যে সিদ্ধান্তটা এবার নেওয়া হয়েছিল সেটা তো ভয়ঙ্কর। সরকারের প্রত্যেকটা সেক্টরে এরকম লোক পাওয়া যাবে, মাথা ভারী লোক, মানুষের দিকে তাকায় না, মানুষের সম্ভাবনার দিকে তাকায় না, মানুষের উদ্যোগের দিকে তাকায় না, কেবল ভাবে কীভাবে মানুষকে চিপে আরও টাকা সরকারের তহবিলে আনা যায়। মানুষের ক্ষতি করে ক্ষতি হোক, মানুষ বাঁচুক মরুক, আমার দেখার ব্যাপার না। আমার দেখার ব্যাপার হলো আরও টাকা আমি এখান থেকে পাবলিকের কাছ থেকে নেব। এবং এখানেও কিন্তু আবার দুই চোখের একটা নীতি আছে। সেই নীতিটা হলো, যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে কিন্তু করের আওতায় তেমনভাবে আনা হয় না। বড় বড় ব্যবসায়ী কিন্তু নানা রকম তাইরে নাইরে করে কিন্তু বেরিয়ে যায়। বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি একটু এদের ট্যাক্স ফাইলটা টান দিয়ে দেখেন তো। আপনার ওই লোকগুলিকে বলেন যে বাংলাদেশে যত বড় ব্যবসায়ী আছে এদের সংখ্যা তো কম না, ধরেন 1000 আছে। এই 1000 বড় ব্যবসায়ীর যারা নাকি মনে করেন একটা শীর্ষস্থান থেকে 10,000 লোকের ব্যবসায়ীর ট্যাক্স ফাইলটা আপনি নিয়ে দেখেন যে এরা এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়। এই যারা নাকি গরিব মানুষের উপর ট্যাক্সগুলি আরোপ করে নানা ছুতা নাতায়, তারা কিন্তু ওইগুলিও জানে, কিন্তু ওগুলোকে ছাড় দেয়। কেন ছাড় দেয়? কিছু প্রাপ্তিযোগ ওখান থেকে সম্ভবত আছে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে এটা একটু চেক করে দেখেন যে ট্যাক্স আদায়টা কীভাবে হচ্ছে, বড়দের কাছ থেকে কীভাবে হচ্ছে, ছোটদের কাছ থেকে কীভাবে হচ্ছে। আমরা কিন্তু সমস্ত লোক, এই দেশের প্রত্যেকটা লোক কিন্তু ট্যাক্স দেয়, যার কিছুই নেই। আমরা বলি না করের মধ্যে